আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, সমন্বয়ক সাজিস আলমের বিশেষ সাক্ষাৎকার, একজন সর্বোচ্চ দুইবারে বেশি প্রধানমন্ত্রী নয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং সংগঠন সাজিস আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিষয়ে পড়াশোনা করছেন। তিনি বলেছেন, আগামী নির্বাচন থেকে যে কোনো ব্যক্তি দুইবারে বেশি বাংলাদেশে প্রধানমন্ত্রী হতে পারবে না, এ বিষয়ে তারা কাজ করছে। এরপর জানিয়ে দিব, এক সালমানেই কাহিল ব্যাংক এবং পুঁজিবাজার। নানা কৌশলে সাধারণ মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার কারণে কয়েক বছর ধরে বাংলাদেশে বিশেষ নামে পরিচিতি পেয়েছেন সালমান ফজলুর রহমান বা সালমান এফ রহমান। ওষুধ শিল্পের পরিচিত নাম বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প খাতের উপদেষ্টা ছিলেন তিনি। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর বেরিয়ে আসতে শুরু করেছে বেক্সিমকো এবং সালমান এফ রহমানের নানা কুকীর্তি। এই এক ব্যক্তি বাংলাদেশের ব্যাংক খাতকে ধ্বংস করেছে, পাশাপাশি শেয়ার বাজার থেকে কোটি কোটি টাকা লুটপাট করে খেয়ে ফেলেছে। জানিয়ে দিব, সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদকে সহায়তা করা সেই নারী পুলিশসহ 14 জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদিকে গণ অভ্যুত্থানে শহীদ এবং আহতদের তালিকা প্রণয়ন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কমিটি। সম্প্রতি ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারকে সহায়তা প্রদানের উদ্দেশ্যে নীতিমালা প্রণয়ন এবং শহীদ ও আহত ব্যক্তিদের পরিচিতিসহ পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের লক্ষ্যে 13 সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়। জানিয়ে দিব, পদত্যাগ করতে রাজি হলেন পাপন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে হওয়া অভ্যুত্থানের পর থেকেই খোঁজ নেই বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের। এতে স্থবির হয়ে পড়েছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তার পদত্যাগের দাবি উঠেছে। অবশেষে বিসিবি সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে সম্মত হয়েছেন নাজমুল হাসান পাপন। এবং সর্বশেষ জানিয়ে দিব, কোটা আন্দোলনের সহিংসতায় 42 জন পুলিশ সদস্য নিহত হয়েছে, বলছেন পুলিশের নতুন আইজিপি। আজ রাজধানীর পল্টনে রাজারবাগ পুলিশ হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সব কথা বলেন পুলিশের আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। একজন সর্বোচ্চ দুইবারে বেশি প্রধানমন্ত্রী নয়, সাজিস আলম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং সংগঠক তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিষয়ে পড়াশোনা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর নির্বাচনে অমর একুশে হলে সংসদে ছাত্রলীগের প্যানেল থেকে সদস্য পদে জয়লাভ করেছিলেন তিনি। এছাড়াও তিনি নানা বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় বিতার্কিক হিসেবে অংশ নেন। সম্প্রতি সময়ে আন্দোলন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সহ নানা বিষয় নিয়ে কালবেলার সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছে অন্ত মুজাহিদ। রাষ্ট্রের 16 বছর নয় 53 বছর ধরে যেদিকে যার কথা ছিল সেদিকে যায়নি। গত 16 বছরে রাষ্ট্রের কফিনে সর্বশেষ পেরেক মেরে দেওয়া হয়েছে। সে জায়গা থেকে রাষ্ট্রকে সঠিক জায়গায় নিতে চাইলে সবার আগে রাষ্ট্রের সিস্টেমগুলো বদলাতে হবে। দুর্নীতিগ্রস্তদের বিচারে আওতা আনতে হবে, দৃশ্যমান বিচার করতে হবে, দ্রুত বিচার করতে হবে, জবাবদিহিতা সৃষ্টি করতে হবে। মানুষের ভোটের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত হতে হবে। কালবেলা জিজ্ঞেস করেছে, কোটা সংস্কার আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল? জবাবে সাজিস আলম বলেন, 5 জুন যখন হাইকোর্ট 2018 সালে জারি করা পরিপত্র বাতিল করে দেয়, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটা বিক্ষোভ মিছিল বের করা হয়। পরদিন কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা বিক্ষোভ মিছিল করি। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কোটা স্থায়ী সমাধানের জায়গা থেকে আমরা আন্দোলন করেছি। 2018 সালে একবার বাতিল করে দেওয়া হয়েছিল, এটা যৌক্তিক আন্দোলন ছিল আমাদের, তাও সরকার মানেনি। এ কারণে আমরা এই সিস্টেমটাকেই পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। এ সময় সাজিস আলম বলেন, আমাদের বর্তমান পরিকল্পনা হচ্ছে আমাদের এখানে বাংলাদেশে কোনো সরকার যেন দুইবারে বেশি প্রধানমন্ত্রীর পদে বসতে না পারে, কারণ কোনো মানুষ যদি বারবার ক্ষমতায় বসে
তাহলে সে স্বৈরাচারী হয়ে ওঠে। স্বৈরাচারী মনোভাব আমাদের পরিহার করতে হবে। দুর্নীতি, ঘুষ ইত্যাদি আমাদের বর্জন করতে হবে। এক সালমানে কাহিল ব্যাংক এবং পুঁজিবাজার। নানা কৌশলে সাধারণ মানুষের অর্থ হাতে নেওয়ার কারণে কয়েক বছর ধরে বাংলাদেশে বিশেষ নামে পরিচিতি পেয়েছেন সালমান ফজলুর রহমান বা সালমান এফ রহমান। ওষুধ শিল্পের পরিচিত নাম বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প খাতের উপদেষ্টা ছিলেন তিনি। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বেরিয়ে আসতে শুরু করে বেক্সিমকো এবং সালমান এফ রহমানের নানা অপকীর্তি। তাই এক ব্যক্তির সিন্ডিকেটেই তছনছ হয়ে গেছে দেশের ব্যাংক এবং শেয়ার বাজার। তথ্য বলছে দেশের ইতিহাসে দুটি বড় শেয়ার কেলেঙ্কারির হোতা সালমান এফ রহমান। অনুসন্ধান থেকে জানা গেছে বছরের পর বছর ধরে সালমান এফ রহমান নজিরবিহীন আর্থিক অনিয়ম, বিভিন্ন ব্যাংকের টাকা লুটপাট সহ শেয়ার বাজার জালিয়াতি অব্যাহত ছিল, কিন্তু বিভিন্ন কারণে সব তথ্য প্রকাশ্যে আসতে পারেনি। ব্যাংক এবং শেয়ার বাজার থেকে জালিয়াতির কারসাজি, প্লেসমেন্ট, শেয়ার এবং প্রতারণার মাধ্যমে সালমান এফ রহমান যে পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন তা কয়েক লক্ষ কোটি টাকা। 1996 এবং 2010 সালে শেয়ার কেলেঙ্কারির নায়ক সালমান এফ রহমান শেয়ার বাজারকে তছনছ করে দিয়েছেন। দেশের বর্তমান পুরো ব্যাংক খাতকে দেউলিয়া পর্যায়ে নিয়ে যাওয়ার বড় অবদান রেখেছেন সালমান এফ রহমান। ব্যাংক থেকে ঋণ নিয়ে তার ফেরত দেননি, পাশাপাশি পণ্য রপ্তানি করে দেশে আর টাকা ফেরত আনেননি তিনি। অনুসন্ধান থেকে জানা গেছে সালমান এফ রহমান প্রভাব খাটিয়ে দেশের সরকারি এবং বেসরকারি 60টি ব্যাংক থেকে নামে বেনামে 36,000 কোটি টাকা ঋণ নিয়ে তা লোপাট করেছেন। সালমান এফ রহমানের ছেলে বিদেশে বিয়ে করেছে 300 কোটি টাকা খরচ করে। এসব ঋণ নেওয়ার ক্ষেত্রে মানা হয়নি কেন্দ্রীয় ব্যাংকের অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের কোনো নিয়মকানুন। বেশিরভাগ ঋণের পর্যাপ্ত জমাধন তিনি দেননি, কাউকে গ্রান্টার রাখেননি। আবার বছরের পর বছর ঋণের অর্থ পরিশোধ না করেই বারবার করেছেন পুনঃতফসিল। তার সব অপরাধ কর্মকাণ্ডের পরেও চুপ ছিল বাংলাদেশ ব্যাংক। উল্টো ব্যাংকগুলোর কাছ থেকে আদায় করে নিয়েছে রপ্তানির বিশেষ ভূমিকার জন্য অ্যাওয়ার্ড। এ কারণে সালমান এফ রহমানের মতো মানুষ বাংলাদেশের জন্য খুবই বিষাক্ত। বাংলাদেশ ব্যাংকের নথি পর্যালোচনা করে দেখা যায় রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক থেকে সর্বোচ্চ 21,681 কোটি টাকা ঋণ নিয়েছেন সালমান এফ রহমান। জনতা ব্যাংক থেকে ঋণ নিয়েছেন 10,000 কোটি টাকা। সালমান এফ রহমান 29টি প্রতিষ্ঠানে ফান্ডেড এবং নন ফান্ডেড মিলে 21,681 কোটি টাকা ঋণের তথ্য বেরিয়ে এসেছে। তিনি যে কত টাকা ঋণ নিয়েছেন তার এখনো কোনো হদিস নেই। ধীরে ধীরে তার এই অপকর্ম বেরিয়ে আসছে। আমাদের সঙ্গেই থাকুন, বিস্তারিত তথ্য আসলে আপনাদের জানাবো বন্ধুরা। বেনজিরকে সহায়তা করা সেই নারী পুলিশও 14 কর্মকর্তাকে বদলি। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ দেশ ছেড়ে যেতে সহায়তা করা নারী পুলিশ কর্মকর্তা শাহিদা সুলতানা সহ 14 জন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার 15 আগস্ট পুলিশ মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। গত 4 মে রাতে বেনজির আহমেদকে দেশ ছেড়ে যেতে পুরোপুরি সহযোগিতা করেছেন বর্তমানে র্যাবে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার শাহিদা সুলতানা। তিনি বেনজিরের পরিবারের বেশ আস্থাভাজন। র্যাব সদর দপ্তরের অপারেশন উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক অপস হিসেবে কর্মরত এ নারী কর্মকর্তাকে রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে। রাজশাহী সদরে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল মাবুদকে ঢাকা পুলিশ টেলিকম সংস্থায়, টাঙ্গাইল পিটিসির অতিরিক্ত পুলিশ ফারিয়া আফরোজকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। আর ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ রাশেদ হাসানকে এসবিতে বদলি করা হয়েছে। গত 26 মে তাকে দিনাজপুর বীরগঞ্জ সার্কেলে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছিল। এই আদেশ সেটি বাতিল হয়। এছাড়াও র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোহাম্মদ শামীম হোসেন, পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার জাহান, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার শেখ রাজিবুল হাসান, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হক, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহজান হোসেন, এপিপিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মল্লিক আহসান উদ্দিন স্বামী, এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আবু লাইস মোহাম্মদ ইলিয়াস জিকু, এবিপিএনের অতিরিক্ত পুলিশ সুপার এম এ শাহরিয়ার আবদুল্লাহ বিন ফরিদ এবং নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সুমন রেজাকে ঢাকা মহানগর পুলিশ ডিএমপিতে বদলি করা হয়েছে। ডিএমপির সহকারী পুলিশ সুপার গোলাম রুহিনকে খাগড়াছড়ি এপিবিএনে বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।
গণ অভ্যুত্থানে শহীদ এবং আহতদের তালিকা প্রণয়নে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কমিটি। সম্প্রতি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারকে সহায়তা প্রদানের উদ্দেশ্যে নীতিমালা প্রণয়ন এবং শহীদ ও আহত ব্যক্তিদের পরিচিত সহ পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের লক্ষ্যে ১৩ সদস্যের কমিটি গঠন করতে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। স্বাস্থ্য এবং পরিবার মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ হুমায়ুন কবিরকে কমিটির আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার ১৫ আগস্ট মন্ত্রণালয়ের সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ আব্দুল হাই স্বাক্ষরিত এক চিঠিতে এই সব তথ্য জানানো হয়েছে। কমিটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ছাড়াও মন্ত্রিপরিষদ সচিব, যুগ্ম সচিবের নিম্নে নহে স্বাস্থ্য, শিক্ষা এবং পরিবার কল্যাণ বিভাগ, অর্থ বিভাগ এবং জননিরাপত্তা বিভাগ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, পরিচালকের নিম্নে নহে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, পরিচালকের নিম্নে নহে স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিবকে সদস্য করা হয়। পদত্যাগ করতে রাজি পাপন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে হওয়া গণ অভ্যুত্থানের পর খোঁজ নেই বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের। এতে স্থবির হয়ে পড়েছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাও। বিষয়টি নিয়ে ইতিমধ্যে তার পদত্যাগের দাবি উঠেছে। অবশেষে বিসিবি সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে সম্মত হয়েছে নাজমুল হাসান পাপন। বৃহস্পতিবার ১৫ আগস্ট রাতে বোর্ডের বেশ কয়েকটি বিশ্বস্ত সূত্র কালবেলাকে সব তথ্য নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, সভাপতির পদ ছাড়তে প্রস্তুত নাজমুল হাসান পাপন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কোনো জরুরি কারণে সভাপতিকে সরে যেতে হলে প্রথমে বোর্ড সভা ডাকতে হবে। সেখানে তিনি সশরীরে না থাকলেও হবে। তার অনুমতি নিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা সভা শুরু করতে পারবেন। এরপর সভায় থাকা যে কোনো একজন সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ার সুযোগ থাকবে। তবে তার জন্য আনুষ্ঠানিক লিখিত আকারে পদত্যাগপত্র সভায় জমা দিয়ে বর্তমান সভাপতি তারপর পদ ছাড়বেন। বোর্ডের একটি সূত্র বলছে, খুব শীঘ্রই পদত্যাগপত্র পাঠাবেন তিনি। এরপর দ্রুতই ডাকা হবে বোর্ড সভা।